কোরআন পড়ি, আমি হয় ইংরেজিতে না হলে বাংলায় পড়ি। ভবিষ্যৎকে সুন্দর করার জন্য আমরা কিন্তু অতীত থেকে শিক্ষা নেই। অতীতে আমরা কি কি ভুল করেছি, সেই ভুল কি আমরা এখনো করতে যাচ্ছি কিনা, এই জিনিসগুলো মানুষ যখন ভাবে তখন আর মানুষ দ্বিতীয় ভুল করে না। আসুন আমরা অতীতের একটি চমৎকার ভিডিও দেখি। আমরা পড়ি কুরআন শরীফের গিরিশচন্দ্র সেনের বাংলা থেকে শুরু করে এমন কোনো বাংলা তর্জমা নাই যেটা অনেকবার না পড়েছি। এবং শুধু তাই না, সিয়াসাত হাদিস, তিরমিজি শরীফ, মেশকাত শরীফ, আবু দাউদ শরীফ, বুখারী শরীফ, মুসলিম শরীফ থেকে শুরু করে এমন কোনো খণ্ড নাই যেগুলো না পড়েছি। এখানে কি বলেছে মমতাজ? কাকে দেখছেন? মমতাজকে দেখছেন। এই মমতাজ সিয়াসাতটা পড়ে, কোরআন শরীফ পড়ে, এগুলা তার হৃদয়ে ধারণ করে। তার হৃদয়ে কোরআন হাদিস বিদ্যমান। সংসদে একটি বক্তৃতা দিতে গিয়ে এই বহুমুখী শিল্পী এই মন্তব্যটি করেন, শেখ হাসিনার তুমুল প্রশংসা করেন। অথচ সেই মমতাজই একসময় জিয়াউর রহমানের সাথে, তারেক রহমানের সাথে, তারেক জিয়ার সাথে সাক্ষাৎ করেছিলেন বিএনপি করবেন বলে। কিছুদিন পরেই তারেক জিয়ার রাজনৈতিক পতন ঘটে। তখন তিনি সরে যান, আওয়ামী লীগ করবেন মনস্থবির করেন, আওয়ামী লীগ করা শুরু করে দেন। হানিফ সংকেত দ্বারা তৈরি হওয়া এই মমতাজও একইভাবে অনেকদিন যাবৎ জাতিকে ভুগিয়েছে, আরো ভোগাবে। রুমিন ফারহানাকে ভুল করে সাংবাদিক ইলিয়াস হোসাইন আমাদের সামনে উপস্থাপন করেছেন, আর এই মমতাজকে জেনে শুনে হানিফ সংকেত আমাদের সামনে উপস্থাপন করেছেন। এই কারণে ইলিয়াস হোসেনের ব্যাপারটি ভুল, আবেগবশত দেশের স্বার্থেই করেছেন, কিন্তু ভুল হয়ে গিয়েছে। কিন্তু হানিফ সংকেত যেটা করেছে এটা শয়তানি করেই করেছে, জেনে শুনে বুঝেই সে তাকে জাতির সামনে এগিয়ে দিয়েছে। সে এখন প্রতিষ্ঠিত হয়ে জাতির উপরে অত্যাচার, নির্যাতন, দুর্নীতি সবকিছু করেছে এবং সমর্থনও করেছে, গুম খুনের সাফাই গিয়েছে। যাই হোক, আমরা আরেকজন মমতাজ কিন্তু পেয়ে গেছি। এই যে দেখেন, আমি না বলে পারছি না, আমি প্রতি রাতেই কোরআন পড়ি। আমি মোবাইলে আছে, অ্যাপস আছে, প্রত্যেকেই পারে, বই নিয়েও বসতে হয় না, পড়া যায়। আমি হয় ইংরেজিতে না হলে বাংলায় পড়ি। এই মমতাজ শিক্ষিত মমতাজ, আইনবাজ মমতাজ, সত্য মিথ্যার রেফারেন্স দিতে পারে, সেটা আবার মিথ্যাকে সত্য হিসেবে প্রমাণ করতে পারে, সত্যকে মিথ্যা হিসেবেও প্রমাণ করার চেষ্টা করতে পারে। কিন্তু কখনোই তার এটা সফল হয় না, যদিও তার পেশাটা এমনই। সে একজন আইনজীবী, অ্যাডভোকেট। ওই বিলাত থেকে পড়ে আসলেই মানুষ বলে ব্যারিস্টার। আসলে অ্যাডভোকেটই, বার এট ল একটা এক্সট্রা সার্টিফিকেট। কেউ যদি মাস্টার্স পাস করে ধরেন অ্যাকাউন্টিংয়ে, তাহলে সে কি অ্যাকাউন্টেন্ট। আর যদি সে ICMA করে তাহলে এক্সট্রা সার্টিফিকেট, CA করে, FCMA করে, তাহলে এক্সট্রা প্রফেশনাল সার্টিফিকেট। ব্যারিস্টারের ল একটা প্রফেশনাল সার্টিফিকেট, আদতে তারা অ্যাডভোকেট। যাই হোক, আমরা ব্যারিস্টার বলতে পছন্দ করি, আর আমরা বুঝাই যে আমরা অনেক কিছু জানি। সে যে ব্যারিস্টার আমরা এটা জানি, এটা বোঝানোর জন্য আমরা অনেক সময় এই ধরনের মন্তব্য করি, কথা বলি। তাহলে আমরা সেই যুগের মমতাজ, এই মমতাজ, সেই মমতাজ, এই মমতাজ, আওয়ামী লীগের মমতাজ, বিএনপির মমতাজ। এই যে তারেক রহমান বিএনপির গাড়িতে উঠে বসেছেন, শেখ হাসিনার গাড়িতে উঠে বসেছেন। গাড়ি বলতে ড্রিম, ম্যাপ অফ দ্য পাওয়ার। হ্যাঁ, শেখ হাসিনা ঠিক যেই পথে 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 হাঁটছেন, তারেক রহমান ঠিক সেই পথে 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 হাঁটছেন। শেখ হাসিনা এই দেশের মানুষকে চিরকাল শত্রু মনে করেছেন, নিজেকে মুক্তিযুদ্ধের প্রধান অথরিটি হিসাবে তৈরি করেছেন। এটা ঠিক, সে মুক্তিযুদ্ধের প্রধান অথরিটি। মুক্তিযুদ্ধ দিয়েই তো অত্যাচার করেছে এই দেশের মানুষের উপরে। মুক্তিযুদ্ধ মানেই অত্যাচার। আপনি যদি 10 জন মুক্তিযুদ্ধকে খুঁজেন, আপনি দেখবেন যে সব অত্যাচারী, চোর, বাটপার। আপনি জয়নাল হাজারীর কথা বলেন, আপনি আলতাফ গোলন্দাজের কথা বলেন, আপনি তাহেরের কথা বলেন, বড় বড় মুক্তিযোদ্ধারা সব, শামীম ওসমানের কথা বলেন, সব সন্ত্রাস, দখলবাদ। আপনি মুক্তিযোদ্ধা বলতেই আপনি শুনবেন যে সব বখাটে। আর মুক্তিযোদ্ধার সিন্ডিকেটের থেকেই তো আমাদেরকে সবচাইতে মিথ্যা তথ্যটি চাপিয়ে দেওয়া হয়েছে। সেই মিথ্যাটা কি? এই যে মুক্তিযুদ্ধের সময় 30 লক্ষ মারা গেছে, শহীদ হয়েছে বলে তারা, এটা চরম একটা মিথ্যা কথা না?
কোনো প্রমাণ নাই, তথ্য প্রমাণ নাই। আপনার জেলায়, আপনার তথ্য অফিসে গিয়ে, জেলা অফিসে, ডিসি অফিসে, জেলা তথ্য অফিসে গিয়ে আপনি খবর নেন আপনার জেলায় কয়জন মারা গেছে। আমার জেলায় আমি খোঁজ নিছি, সারা জেলায় 168 জন মারা গেছে একটা জেলায়। আপনি সব জেলায় 1000 করে ধরেন এভারেজে, তাও তো 64,000 হয়। বলে যে 30 লাখ মানুষ নাকি মারা গেছে। যদি 30 লাখ হইতো তাহলে ডেইলি সারা বাংলাদেশে 11,000 মানুষ মারা যাওয়ার কথা। 11,000 প্রতিদিন, বুঝতে পারছেন? 267 দিন মুক্তিযুদ্ধ হয়েছে না, 11,000 মানুষ মারা যাওয়ার কথা। এটা কি সম্ভব? নট পসিবল। পৃথিবীতে এমনটা ঘটে নাই। এই হত্যাকাণ্ড কেবল শেখ হাসিনা ঘটাতে পারে। 74-এ মুক্তিযুদ্ধ ভিত্তিক দুর্ভিক্ষ, আমি 74-এর দুর্ভিক্ষ বললে মুক্তিযুদ্ধ ভিত্তিক দুর্ভিক্ষ। পাকিস্তানের একটা খারাপ দেশ, এত খারাপ পরিস্থিতি গেছে তাদের, কোনো দুর্ভিক্ষ হয় না আজ পর্যন্ত। হয়েছে পাকিস্তানে? হয় নাই। অথচ শেখ মুজিব দেশ ভাগ করার সাথে সাথে এই দেশে দুর্ভিক্ষ। এই কথার জবাব দেয় না, এই বয়ান বিএনপিও বলে না, কারণ ওই যে বিএনপি একটা নরম আওয়ামী লীগ। তো যাই হোক, আমরা সেকালের মিথ্যাচারীদের কথা আমরা জানলাম। 30 লক্ষর মিথ্যার জিনিস আমাদের উপরে তথ্য চাপিয়ে দেওয়া হয়েছে, সেটাই আমাদের মুখ দিয়ে বলাচ্ছে, সেটাও জানলাম। এই দেশের সাংবাদিকরা, বুদ্ধিজীবীরা এই 30 লাখের মিথ্যা কথাটি প্রমাণ দেয় না। এটা যে একটা মিথ্যা তথ্য, মুক্তিযুদ্ধ ভিত্তিক মিথ্যা তথ্য, এটা আমাদের উপরে চাপিয়ে দিয়েছে, এটাকে কেউ সরাতে চায় না। অর্থাৎ এই দেশের বুদ্ধিজীবী এদের চিন্তা চেতনা ওই ডাকাতদের মতো মিথ্যাবাদী। এরা বুদ্ধিজীবীদেরকেও বিশ্বাস করার কোনো কারণ নাই। এদেশের শিক্ষকরাও টাউট। এই একটা মিথ্যা কথা কেন তাদের ছাত্রদেরকে তারা শিখাবে? তো এভাবে বিএনপিও এইভাবে করে, আওয়ামী লীগও এইভাবে করে, কারণ মিথ্যার পক্ষে কেউ দাঁড়ায় না, সত্যিকারের ন্যায় বিচারের পক্ষেও কেউ দাঁড়ায় না, ন্যায় বিচারের পক্ষেও কেউ থাকে না। দৌড়াদৌড়ি করতে থাকবো তারেকের কাছে, কইব টাকা পাঠাও, যে যত বেশি ডলার পাঠাবে তারটা চিন্তা করুন যে কি করা যায়। হ্যাঁ, এই বিএনপির লোক হাজার হাজার কোটি টাকা এই সামনের এই নির্বাচনে ওর কাছে পাচার করবে, আর সে ওইখানে বসে বসে আরাম আয়েশ করে পাও ঝুলাইব, খাইব, আর বঙ্গবন্ধুর শেখ হাসিনার গালিগালাজ, হাসিনা পর্যন্ত বঙ্গবন্ধু। আপনি রুমিন ফারহানাকে দেখেছেন? রুমিন ফারহানা 32 নম্বর বাড়ি ভাঙ্গাকে মব বলছে, কিন্তু খালেদা জিয়াকে মইনুল রোড থেকে বের করে দিয়েছে এক কাপড়ে। এটাকে কিন্তু রুমিন ফারহানা মদ বলে না, মব বলে না। খালেদা জিয়া বিরোধী, কত বিরোধী হইতে পারে রুমিন ফারহানা, বুঝতে পারছেন? খালেদা জিয়াকে টেনে হিসড়ে বের করে দিছে তার বাড়ি থেকে, সেটাকে মব বলে না। 32 নম্বর ভাঙ্গা এটাকে মব বলে। তারেক রহমানকে নিয়ে এত মিথ্যাচার, 21শে আগস্টের গ্রেনেড হামলা, 10 টাকা অস্ত্র মামলা নিয়ে, খাম্বার বিদ্যুৎ বিভাগের দুর্নীতি নিয়ে, টাকা পাচারের দুর্নীতি নিয়ে, কোনোটাই যেটা প্রমাণ করতে পারেনি আওয়ামী লীগ 17 বছরে। এত মিথ্যাচার করে রুমিন ফারহানা, এগুলার কোনো প্রতিবাদ করছে? করে নাই। খালেদা জিয়ার বিরুদ্ধে এমন মিথ্যা প্রচারণা চালাচ্ছে, চিকিৎসা করতে দেয় নাই তাকে। রুমিন ফারহানার কোনো উচ্চকণ্ঠ কথা শুনেছেন? নো, তার মুখ থেকে এসব বের হয়নি। বিএনপি সিদ্ধান্ত নিক, বিএনপি বুঝুক, তারা কি রুমিন ফারহানা, মির্জা ফখরুলের উপরে নির্ভর করে আগামী দিনে দলকে এগিয়ে নিয়ে যাবে? এসব ভাড়াটিয়া মহাসচিবরা আসলে কি বিএনপির জন্য কিছু করতে পেরেছে? 14 বছর 16 বছর যাবৎ সে মহাসচিব হয়েই আছে। এটা দুনিয়ার আর কোথাও নাই, এটা একটা রেকর্ড। সবাই অনেক, সে একটা স্বৈরশাসক মির্জা ফখরুল, নাহলে 14 বছর সে কেন মহাসচিব থাকবে? সে তো নেতৃত্ব তৈরি করে না, সে সরে যায় না। বিএনপির প্রতিষ্ঠাতা, বাংলাদেশি জাতীয়তাবাদের স্বপ্নদ্রষ্টা, প্রবর্তক, সার্কের প্রথম উদ্যোক্তা, স্বপ্নদ্রষ্টা, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটা চরম এবং পরম ভুল করেছেন। 75-এর বিপ্লবের পর তিনি দেশে যাদের কারণে দুর্ভিক্ষ হয়েছিল 74 সালে, যারা বিহারীদেরকে হত্যা করেছে, যারা লুটপাট করেছে, মানুষের জমি দখল করেছে, হিন্দুদের উপরে অপরিসীম নির্যাতন চালিয়েছে, তাদের জায়গা জমি দখল করেছে, জিয়াউর রহমান তাদের বিচার করেন নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের
এই ভুলের জন্য জাতি এখন পর্যন্ত ভুগছে। সেদিন যদি সেই ভুলের বিচার হতো, হয়তোবা আজকে 24 সালে এসে এত মানুষকে রক্ত ঝরাতে হতো না। এই কারণে সুবিচার একটি জাতির জন্য অত্যন্ত বড় প্রয়োজন। এই শেষে এসে আমি ইলিয়াস হোসেনের সাথে অনেকে আবার মনে করেন না যে আমি জিয়াউর রহমানের সাথে মিলাচ্ছি। আমি জিয়াউর রহমানকে ছোট করার প্রশ্নই আসে না, আমি অনেক শ্রদ্ধা করি তাকে। এই ইলিয়াস হোসেনও এসে একটি চরম ভুল করেছেন। ইলিয়াস হোসেনের ভুলটা আপনাদেরকে পরে বলছি, তার আগে একজন মেজর জেনারেল আর্মির একজন অফিসারের মীর জাহানের ফেসবুক স্ট্যাটাসটি আপনাদেরকে পড়ে শোনায়, একটু মনোযোগ দিয়ে শুনেন। তিনি বলছেন, আমার একটা এথিক্স আছে, যারা আমাকে গুরুত্বপূর্ণ তথ্য দেন আমি নাম পরিচয় প্রকাশ করি না। এই ব্যারিস্টার রুমিন ফারহানা জিয়াউর রহমানের এবং তারেক রহমান, খালেদা জিয়া অর্থাৎ জিয়া পরিবারের চরম বিরোধী, সেটি তিনি বলেছেন। তার আগে নীলুফার চৌধুরী মনির কথাও বলেছেন। আমি পড়ছি, 2015 সাল থেকেই বিএনপি নেত্রী নীলুফার চৌধুরী মনি আপুর সাথে আমার সুসম্পর্ক ছিল। বিভিন্ন সময়ে তিনি আমাকে দলের ভেতরকার অনিয়ম, বিশৃঙ্খলতার কথা আমাকে জানাতেন। ব্যারিস্টার রুমিন ফারহানা আওয়ামী লীগ করার জন্য গোপনে শেখ হাসিনার সাথে দেখা করেছিল, কিন্তু শেখ হাসিনা তাকে পাত্তা দেয় নাই। কারণ কি? এই রুমিন ফারহানা অলি আহাদের মেয়ে, এই কারণে শেখ হাসিনা তাকে পাত্তা দেয় নাই। এরপরে তিনি সেখানে ব্যর্থ হয়ে বিএনপিতে এসেই বাজিমাত করেন, গলা ফাটানো কথাবার্তা বলে মোটামুটি আসন নিয়ে নেন। আর বিএনপি তো কথার রাজনীতি, মাঠের রাজনীতি তারা ভালো না। এই ঘটনার পর থেকে রুমিন ফারহানার সাথে আমার সম্পর্কের অবনতি ঘটে, অর্থাৎ মীর জামান এই আর্মি অফিসারের সম্পর্কের অবনতি ঘটে। কারণ তার প্রতি যে বিশ্বাস শ্রদ্ধা ছিল তা নষ্ট হয়ে যায়। কিন্তু তিনি এটা আর কারোর কাছে বলেননি। নীলুফার চৌধুরী মনি এমনিতে জিয়া পরিবার বিরোধী গ্রুপের একজন সক্রিয় সদস্য। বিএনপির ভিতরে কিন্তু একটি বিশাল সিন্ডিকেট রয়েছে জিয়া পরিবার বিরোধী। এরা আগেও ছিল, বর্তমানে তারা শক্তিশালী অবস্থানে চলে গিয়েছে, নীতি নির্ধারণী পর্যায়ে চলে গিয়েছে। তিনি সর্বপ্রথম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সম্পর্কে এমন একটা তথ্য দিয়েছিলেন যার ফলে আমি একজন সৈনিক হিসাবে বিষয়টি মেনে নিতে পারিনি। মীর জামান বলছে, তারেক রহমান সম্পর্কে এমন একটা বাজে মন্তব্য করেছে, বাজে তথ্য দিয়েছে নীলুফার চৌধুরী মনি, যেটা মেনে নিতে পারেননি। এই কারণে নীলুফার চৌধুরীর মনির সাথে তিনি আর সম্পর্ক রাখেননি। তবে তিনি সেটা গোপন রেখেছিলেন। তিনি বলেছিলেন, বিএনপির প্রয়াত মহাসচিব আব্দুস সালাম তালুকদারের ভাতিজা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আনোয়ারুল কবির তালুকদার যখন জ্বালানি মন্ত্রী ছিলেন তখন তারেক রহমান তাকে হাওয়া ভবনে ডেকেছিল। তো আনোয়ারুল কবির তালুকদার এটা খালেদা জিয়াকে জানায়। তো খালেদা জিয়া বলেছে, যেহেতু তারেক ডেকেছে তার সাথে দেখা করো, সমস্যা কি? তো জ্বালানি মন্ত্রণালয়ের কিছু ফাইলপত্র নিয়ে তারেক রহমানের সাথে দেখা করতে গেল আনোয়ারুল কবির। তারেক রহমান তাকে বসতেও দেয়নি, এরপরে তাকে ফাইলপত্র রেখে চলে যেতে বলে। আনোয়ারুল কবির আবার এটি খালেদা জিয়াকে জানায়। খালেদা জিয়াও চুপ ছিলেন, এটা নিয়ে কিছু বলেন নাই। জ্বালানি মন্ত্রণালয়, বিদ্যুৎ মন্ত্রণালয় কিন্তু জ্বালানি মন্ত্রণালয়ের অধীনে। অর্থাৎ দেখেন, মিথ্যা কথা কিন্তু কথাটা। অথচ আনোয়ারুল কবির জানিয়েছে পরবর্তীতে সে জীবনেও হাওয়া ভবনে যায় নাই, জীবনেও না। আর আনোয়ারুল কবিরকে বিএনপির মহাসচিব মান্নান ভূঁইয়ার আগে যে ছিল ব্যারিস্টার সালাম তালুকদার, তার ভাতিজা। অর্থাৎ সে আনোয়ারুল কবির জীবনে হাওয়া ভবনে যায় নাই। তো নীলুফার ইয়াসমিন মনি এই অপতথ্যটা কেন ছড়ালো? এক, নীলুফার ইয়াসমিন মনি যদি এই অপতথ্য ছড়ায় তাহলে মানুষ নিশ্চিতভাবে বিশ্বাস করবে। দুই, তারেক রহমানের বিরুদ্ধে যে খাম্বা ফিলার নিয়ে দুর্নীতির অভিযোগ তুলেছে প্রথম আলো আওয়ামী লীগ, সেই বিষয়টি মানুষ সত্য মনে করতে শুরু করবে। অথচ তারেক রহমানের খাম্বার আজ পর্যন্ত কোনো প্রমাণ পায় নাই। আমি তারেক রহমানকে পছন্দ করি এমন কথা আমি বলি নাই, কিন্তু তার এই ব্যাপারে দুর্নীতির প্রমাণ পায় নাই। আবার তারেক রহমান ভারতের ব্যাপারে স্পষ্ট স্ট্যান্ড নিচ্ছে না, সেই ব্যাপারে আমি তারেক রহমানের সমালোচনা করব, সেটা আরেক বিষয়।
কিন্তু এই বিষয়ে তারেক রহমানের কোনো সংশ্লিষ্টতা পায় নাই। 21শে আগস্টের গ্রেনেড হামলার ব্যাপারে তারেক রহমানের কোনো প্রমাণ পেয়েছে? পায়নি। 10 টাকা অস্ত্র মামলা নিয়ে তারেক রহমানের কোনো প্রমাণ পেয়েছে? পায়নি। কিন্তু বিএনপির ভিতরে যারা তারেক বিরোধী, জিয়া পরিবার বিরোধী, তারা কিন্তু ভিতর থেকে এটা প্রচার করার চেষ্টা করেছে। প্রথম আলো তাদেরকে সহযোগিতা করেছে। এই কারণে তারা প্রথম আলোর বিরুদ্ধে অবস্থান নেয় না। রুবিন ফারহানা প্রথম আলোতে যায়, খেয়াল করলে দেখবেন রুবিন ফারহানা প্রথম আলোর অফিসে যায়, মির্জা ফখরুল প্রথম আলোর অফিসে যায়। হ্যাঁ, আবার মির্জা ফখরুলরা এই কারণে আব্দুল নুত্তুষার, এহসান মাহমুদ, জিয়া পরিবার বিরোধী লোকদেরকে বিএনপিতে এনে বিভিন্ন পদ দেবার চেষ্টা করে। আচ্ছা, যাই হোক, তখন তিনি হাওয়া ভবনে যাওয়ার পর নাকি তারেক রহমান তাকে বসতে না দিয়ে ফাইলপত্র রেখে দেন। 2018 সালে আমি যখন ফেসবুকে পোস্ট করেছিলাম, এছাড়া বগুড়ার জিওসিকে নাকি তারেক রহমান স্যালুট দিতে বাধ্য করেছে। মিথ্যা কথা এগুলা সব। আমি যখন বুঝতে পারলাম তিনি উদ্দেশ্যমূলকভাবে জিয়া পরিবার বিরুদ্ধে বদনাম রটাচ্ছেন, তখন থেকেই তার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। অর্থাৎ মীরজাহান বলছে যে মীরজাহান যখন বুঝতে পেরেছে নীলুফার ও ইয়াসমিন মনি ইচ্ছাকৃতভাবে, উদ্দেশ্যমূলকভাবে তারেক রহমানের বিরুদ্ধে, জিয়া পরিবারের বিরুদ্ধে অপপ্রচার রটাচ্ছেন, তখন তিনি তার সাথে যোগাযোগ বন্ধ করে দেন। কিছুদিন আগে তিনি বর্তমান সরকার এবং ছাত্রদের বিরুদ্ধে আওয়ামী স্টাইলে মন্তব্য করার কারণে আমি সরাসরি তার বিরুদ্ধে ফেসবুক স্ট্যাটাস দিই। এরপর থেকে তিনি চেলা চামুন্ডাদের আমার বিরুদ্ধে লেলিয়ে দেন, আজে বাজে মন্তব্য করে আমার ফেসবুক ওয়ালে এসে। মির্জামানের কথা, নীলুফার চৌধুরী মনি খুবই অবিশ্বস্ত নেত্রী, তার কাছ থেকে সতর্ক থাকুন। কাকে বলছে? বিএনপিকে বলছে। আর নীলুফার চৌধুরী মনির ফাদারকে, মানে পলিটিক্যাল ফাদার, এই মির্জা ফখরুল। উপরের একটা অক্ষর যদি মিথ্যা হয়, নীলুফার ইয়াসমিন মনি আমাকে চ্যালেঞ্জ করুক, আমি তার পাঠানো সকল তথ্যের স্ক্রিনশট প্রচার করে দিব। এমনকি নীলুফার চৌধুরী মনির পাঠানো সকল তথ্য আমি তারেক রহমানকে পাঠিয়ে দিয়েছি, এটা স্পষ্টভাবে বলে দিয়েছে মির্জামান। এবার তারেক রহমান কি ব্যবস্থা নেয় সেটা তারেক রহমানের বিষয়। রেকর্ড ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে, তিনি তদন্ত করে দেখবেন কিনা বিষয়টি একান্তই তার বিষয়। এই যে নীলুফার চৌধুরী মনি, রুমিন ফারহানারা কোন কোরামের লোক বুঝতে পারছেন? এই যে ফজলু, এই কিশোরগঞ্জের ছাত্রলীগের সভাপতি ছিল। ছাত্রলীগের সভাপতি ছিল কোন সালে? 74 সালে, দুর্ভিক্ষের আমলে। সে নিজে বলেছে হেঁটে হেঁটে সে মানুষ মেরেছে। অর্থাৎ সে একজন আত্মস্বীকৃত খুনি, তার বিচার হওয়া উচিত। এবং তখন এখনো ছাত্রলীগের সভাপতি যারা হয় তারা 100% মুজিববাদী হয়। এরা কখনোই অন্য দল করবে না। অন্য দলে গেলেও তারা সময় মতো আওয়ামী লীগের পক্ষে কাজ করবে। এই যে ফজলু এখন কি করতেছে? আওয়ামী লীগের পক্ষে কাজ করতেছে। রুমিন ফারহানা কি করতেছে? নীলুফার ইয়াসমিন মনিরা ভিতরে ভিতরে কি করতেছে এটা বোঝা যাচ্ছে না। হাবিবুর রহমান হাবিব, বগুড়ার, চিনতে পারছেন? ছাত্রলীগের কেন্দ্রীয় সেক্রেটারি ছিল। সে কি করছে বুঝতে পারছেন? এবার মোয়াজ্জেম হোসেন, ছাত্রলীগের সভাপতি ছিল, মোয়াজ্জেম হোসেন নাম করালো। হ্যাঁ, কি করছে? বিপদের সময় কেউ থাকেনি, সরে গিয়েছে। তো ইলিয়াস হোসেন কি ভুল করেছেন? ইলিয়াস হোসেন এই রুমিন ফারহানাকে পরিচিতি পেতে সহযোগিতা করেছেন। ইলিয়াস হোসেন তো তখন তুমুল জনপ্রিয়। তখন এই রুমিন ফারহানা যখন ইউটিউব চ্যানেল খোলে, তখন সবসময় ইলিয়াস হোসেন তার ইউটিউব চ্যানেল শেয়ার দিতেন তার ওয়ালে। এই ভুল ইলিয়াস হোসেন করেছেন। একজন বাংলাদেশ বিরোধী ভারতপন্থী দালালকে ইলিয়াস হোসেন এস্টাবলিশ করেছেন। মানুষের ঘাড়ের উপরে একজন অন্যায়কারীকে চাপিয়ে দিয়েছেন। ইলিয়াস হোসেন একজন চরম দারুণভাবে আবেগপ্রবণ এবং দেশপ্রেমিক, অসাধারণ দেশপ্রেমিক, জাতীয়তাবাদী মানুষ। তিনি কোনো পার্টি করেন না, কিন্তু তার সত্যের পক্ষে অবস্থান নেওয়ার কারণে অনেকে মনে করে অমুক দল করে। তিনি ভারত বিরোধীও না, কিন্তু ভারত যে বাংলাদেশের স্বার্থের বিপক্ষে অবস্থান নেয়, তিনি সেই সবের বিরোধী। ইলিয়াস হোসেনের এই ভুল আমাদেরকে আরো অনেক দিন ভোগাবে, অনেক দিন কষ্ট দিবে। কারণ রুমিন ফারহানা তো এখনো তরতাজা। সে আসলে ধরেন এই শয়তানগুলা বেশি দিন বাঁচে। এরা জাতির ক্ষতি করতেই থাকবে, বিভ্রান্ত করতেই থাকবে, বিরক্ত করতে থাকবে। ইলিয়াস হোসেনের এই ভুলের মাসুল আমরা কিভাবে দেই? কিন্তু আমাদেরকে সচেতন হতে হবে। ইলিয়াস হোসেন অজানাবশত দেশের স্বার্থেই তিনি তখন এই কাজটি করেছেন, সেটি ভুল হয়ে গিয়েছে। সবাই অনেক ভালো থাকবেন।
আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।